আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, আশা করছি সকলে ভালো আছো। আগের দিন আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই স্টোরিটার ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 পুরোটা বাংলায় অনুবাদ করে পড়েছিলাম। তাহলে চলো আজকে আমরা এই স্টোরিটার সমস্ত এক্সারসাইজ একে একে সলভ করব। তাহলে চলে আসি একেরটায়। এখানে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচে 4টে করে অপশান থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটাতে টিক দিতে হবে। তাহলে এরটায় কি বলছে, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু ড্যাশ। গান্ধীজিকে গুলি করা হয়েছিল যখন তিনি যাচ্ছিলেন। তাহলে এখানে উত্তরটা হবে অপশান 3, এ প্রেয়ার মিটিং। বিয়েরটায় কি বলছে, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই ড্যাশ। লেখিকা গান্ধীজির মৃত্যুর যে সংবাদটা পেয়েছিলেন সেটা কিভাবে পেয়েছিলেন। এখানে সঠিক উত্তর হবে অপশান 2, আ টেলিফোন কল। সিয়েরটায় কি বলছে, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ ওয়ান ড্যাশ। যখন কেউ একজন তার প্রিয় কারুর মৃত্যুর মুখোমুখি হয় তখন সে কি করে। এখানে সঠিক উত্তর হবে অপশান 1এরটা, হুইম্পার্স। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। এবারে 2 নম্বরেরটা করা যাক। এখানে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই যে শূন্যস্থান আছে সেটা পূরণ করতে হবে। এরটাই কি বলছে, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। সেই তারিখটা কি যে তারিখে গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছিল। তোমরা যদি টেক্সটে দেখো তাহলে একদম প্রথম লাইনেই লেখা রয়েছে 30th জানুয়ারি 1948। তাহলে এইখানে যে শূন্যস্থানটা আছে সেখানে আমরা লিখে দেবো 30th জানুয়ারি 1948। এবার 2-এর বিয়েরটাই কি বলছে, প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। সেই স্থানটার নাম কি যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাহলে স্টোরিতে আমরা জানতে পেরেছি যে তিনি বিড়লা হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তাই এখানে আমরা লিখে দেবো বিড়লা হাউস। 2-এর সিয়েরটাই কি বলছে, ইনফরমেশান গিভেন বাই দ্য ব্রডকাস্ট। ইনফরমেশান মানে তথ্য বা সংবাদ, গিভেন বাই দ্য ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে সম্প্রচার। সম্প্রচারের মাধ্যমে যে সংবাদটা দেওয়া হচ্ছিল সেটা কি, সেটা হচ্ছে বাপু ওয়াজ নো মোর। এবার 3-এরটায় আসা যাক। এখানে ট্রু ফলস করতে বলেছে এবং তার সাথে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। 3-এর এতে কি বলছে, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। লেখিকা সকালবেলায় আর্জেন্ট টেলিফোন কল পেয়েছিলেন। তাহলে এটা হয়ে যাবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা দিয়ে দেবো, দেখো গল্পের একদম যে প্রথম লাইনটা, এই পুরো লাইনটা দিয়ে দিলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। 3-এর বিয়েরটা কি বলছে, পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। জনসাধারণেরা বিড়লা হাউসে বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করেছিলেন। তাহলে এটা হয়ে যাবে ট্রু। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই যে দেখো এই লাইনটা দিয়ে দিলে হয়ে যাবে। 3-এর সিয়েরটা কি বলছে, দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যুর খবর লোকদেরকে অবাক করেনি। তাহলে এটাও হয়ে যাবে ফলস। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই লাইনটা দিয়ে দিলে হয়ে যাবে। আমার প্রিয় স্টুডেন্টসরা, তোমরা যদি আমার বাড়ি এসে প্রাইভেটে পড়তে চাও তাহলে এইখানে দেওয়া ঠিকানার আশেপাশের মধ্যে তোমরা যদি বসবাস করে থাকো বা এই ঠিকানার আশেপাশে তোমরা যদি বাসিন্দা হয়ে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। এইবার ইউনিট 2-এর যে সমস্ত এক্সারসাইজগুলো আছে সেইগুলো আমরা একে একে সলভ করব। 4-এরটায় কি বলেছে, এইখানেও সেই এমসিকিউ আছে,
যেটা সঠিক অপশান হবে সেইটাকে টিক মারতে হবে। তো 4-এর এতে কি বলেছে, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস ড্যাশ। গান্ধীজির যে ফিউনারাল সেটার হওয়ার কথা ছিল, এখানে হবে অপশান 3, 1 ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পরে। 4-এর বিয়েরটা কি বলছে, পদ্মাসী ওয়াজ মিসিস নাইডুজ ড্যাশ। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান 4, ডটার। সিয়েরটাই কি বলছে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজড টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ ড্যাশ। তো এইখানে সঠিক উত্তর হচ্ছে অপশান 2, স্টাফ। এবার 5-এরগুলো আমরা করব, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বের করে এই শূন্যস্থানে বসাতে হবে এবং সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। তাহলে 5-এর এরটা কি বলেছে দেখো, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং ড্যাশ। তাহলে এইখানে দেখো, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট, এই সেন্টেন্সের এই লাস্টের অংশটুকু লিখলেই আমাদের হয়ে যাবে। এবার 5-এর বিয়েরটা কি বলছে দেখো, দ্য অথর ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং ড্যাশ। তাহলে এটা সেন্টেন্সের এই জায়গাটাকে দেখো, আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, এই সেন্টেন্সের এই লাস্টের অংশটুকু লিখলে এখানে হয়ে যাবে। 5-এর সি, টু ওয়াক ইজ টু ড্যাশ। এখানে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এই সেন্টেন্সের এই লাস্টের অংশটুকু লিখলে এইখানে হয়ে যাবে। এবার আমরা করব 6-এর যে স্টেটমেন্ট আর রিজনিংগুলো আছে সেইগুলো। তাহলে প্রথমে 6-এর এতে কি বলছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, মানে নড়াচড়া করা একদম অসম্ভব হয়ে পড়েছিল। তাহলে তার রিজনটা কি হবে, তাহলে এইখানে দেখো, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এইটাকে আমরা একটু গুছিয়ে লিখব, দ্য ক্রাউড ওয়াজ থিক। এবারে 6-এর বিয়েরটায় কি বলছে দেখো, পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন। তাহলে পদ্মশ্রী ঘোষণা করেছিলেন যে তারা গান্ধীজির সেই ফিউনারাল যে মিছিল, ফিউনারাল প্রসেশন, সেখানে হাঁটবে। তাহলে তার রিজন কি, দেখো এই যে লাইনটা, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এই জায়গাটাকেই আমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। আমরা লিখব যে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। এবার 6-এর সিয়েরটা কি বলছে দেখো, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, মানে হাঁটাটাই একমাত্র উপায় ছিল সাধারণ যে ভারতবাসীরা ছিল তাদের কাছে। এর রিজনটা আমরা কি লিখব, দেখো এই লাইনটা, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এই জায়গাটাকে এখানে লিখে দিলে হয়ে যাবে। এবার ইউনিট 3-এর যে এক্সারসাইজগুলো আছে সেইগুলো এবার আমরা একে একে সলভ করব। তো এখানেও সেই এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, 4টের মধ্যে যেটা সঠিক সেটাকে টিক মারতে হবে। তো 7-এর এরটা কি বলছে, গান্ধীজিস অ্যাসেস ওয়্যার টেকেন টু ড্যাশ, এইখানে সঠিক উত্তর হবে অপশান 2, এলাহাবাদ। 7-এর বিয়েরটা কি বলছে দেখো, আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য ড্যাশ, এইখানে সঠিক উত্তর হবে অপশান 1, গ্যাঙ্গেস। 7-এর সিয়েরটা কি বলছে, গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স ড্যাশ, এইখানে সঠিক উত্তর হবে অপশান 3, সাফারিং। এইবারে 8-এরটায় কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে 8-এর এ কী বলছে,
পিপল অন দ্য স্পেশাল ট্রেন ড্যাশ। এইখানে দেখো এই সেন্টেন্সটা পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, তাহলে এই লাইনের এই শেষ অংশটুকু লিখে দিলেই আনসার হয়ে যাবে। 8 বি, দ্য অথর ফেল্ট সি হ্যাড গ্রোন আপ উইদিন ড্যাশ। তাহলে এই সেন্টেন্সটা দেখো, আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, এই সেন্টেন্সের এই লাস্টের অংশটা লিখে দিলেই আনসার হয়ে যাবে। 8 সিতে কী বলছে, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট ড্যাশ। তাহলে এই একদম লাস্টের সেন্টেন্সটা দেখো, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তাহলে এই লাস্ট অংশটুকু লিখে দিলেই আনসার হয়ে যাবে। এবার আমরা করব 9টা। দেখো কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো বাঁ দিকে আছে কজ, ডান দিকে আছে এফেক্ট। তো 9 এরটা কী বলছে, এফেক্টে লেখা রয়েছে পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কান্নাকাটি করছিল না। তাহলে তার কজ হিসেবে কী লিখব, দেখো এইখানে লেখা রয়েছে পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তাহলে এই লাস্টের অংশটুকু একটু সাজিয়ে এইভাবে লিখলে আমাদের হয়ে যাবে। 9 বিয়েরটা কী বলছে দেখো, কজে লেখা আছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, মানে যে জাদু বৃত্ত যার মধ্যে লেখিকা বড় হয়েছিলেন সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। তার এফেক্টে, তার ফলে কি হয়েছিল, দেখো এইখানে লেখা রয়েছে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট লিভিং মি আনপ্রোটেক্টেড। এই জায়গাটাকে, এই লাস্টের অংশটাকে একটু গুছিয়ে লিখলে এইখানে আমাদের হয়ে যাবে। 9 সিয়েরটা কী বলছে, এফেক্টে লেখা আছে দ্য অথর ফেল্ট দ্যাট সি উড নট লস কারেজ সো ইজিলি। এই জায়গাটাকে দেখো, মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক। এই সেন্টেন্সটাকে একটু গুছিয়ে, সাবজেক্টটাকে গুছিয়ে একটু এইভাবে লিখলে এখানে হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা করব 10এরটা। তো কি বলেছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গল সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। মানে এই দুটো সেন্টেন্সগুলোকে জয়েন করতে হবে, যেমনভাবে করতে বলা হয়েছে তেমনভাবে। তাহলে 10 এতে কি বলেছে দেখো, আই স এ স্নেক আই র্যান অ্যাওয়ে। আমি দেখেছিলাম একটি সাপ, আমি দৌড়ে পালিয়ে গেছিলাম। ইউজ পার্টিসিপল, পার্টিসিপল ইউজ করে এই সেন্টেন্স দুটোকে জোড়া লাগাতে বলেছে। তো তার আগে আমরা জেনে নিই যে পার্টিসিপল কাকে বলে। কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে সেটা পার্টিসিপল হয়ে যায়। তাহলে এর আনসারটা দেখে নাও, এর আনসারটা হবে সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। একটি সাপ দেখে আমি পালিয়ে গিয়েছিলাম। এবার 10 বিয়েরটা কি বলছে দেখো, হি লার্নস মিউজিক হি লিসেন্স টু দ্য কর্ডস। ইউজ প্রিপোজিশন উইথ জেরান্ড। প্রিপোজিশন এবং জেরান্ড ব্যবহার করে এই সেন্টেন্স দুটোকে জুড়তে বলেছে। এর আনসার হবে অন লিসেনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। 10 সিয়েরটা কি বলছে দেখো, গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল ইট ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। ইউজ নাউন ইন অ্যাপোজিশন। এর আনসারটা কি হবে দেখে নাও, গোল্ড আ প্রিসিয়াস মেটাল ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। 10 ডিয়েরটা কি বলছে দেখো, রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস। ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইউজ করে এই সেন্টেন্স দুটোকে জোড়া লাগাতে বলেছে। ইনফিনিটিভ মানে হচ্ছে টিও, টু, একে ইনফিনিটিভ বলা হয়। তাহলে আমরা লিখব রামু হ্যাজ সাম মানি
টু বাই বুকস। এবার 10-এর ইয়েরটা কি বলছে দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি। ইউজ নমিনেটিভ অ্যাবসোলিউট। তাহলে এর আনসারটা কি হবে দেখে নাও। দ্য স্কাই বিইং ক্লাউডি, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি। 10-এর এফেরটা কি বলেছে দেখো, দ্য বয় রোট দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এর আনসারটা হবে দ্য বয় রোট দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। এবার 11টা কি করতে বলেছে দেখো, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। অর্থাৎ নিচে এই দুটো করে সেন্টেন্স দেওয়া রয়েছে এবং সেইগুলোকে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদেরকে জুড়তে হবে। তো চলো 11-র এরটা কি বলছে দেখো, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। ইউজ ইললেটিভ কনজাংশন, মানে ইললেটিভ কনজাংশন ইউজ করে এই সেন্টেন্স দুটোকে জুড়তে হবে। তাহলে এর উত্তর হবে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, সো হি ক্যান নট গো আউট। এবার 11-র বিয়েরটা কি বলছে দেখো, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। ইউজ কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন ইউজ করে সেন্টেন্স দুটোকে জুড়তে হবে। তাহলে এর উত্তর হবে হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। এবার 11-র সিয়েরটা কি বলছে, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন। এর উত্তর হবে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি বাট সি কিপস অন ট্রাইং। এবার 11-র ডিয়েরটা কি বলছে দেখো, স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। কঠোর পড়াশোনা করো, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। ইউজ অল্টারনেটিভ কনজাংশন। তাহলে এর উত্তরটা হবে দেখো, স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এবার 12টা কি করতে বলেছে দেখো, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। মানে নিচের দেওয়া দুটো করে সেন্টেন্স আছে, সেটাকে একটা সিঙ্গল কমপ্লেক্স সেন্টেন্সে জুড়তে হবে। তাহলে 12-র এরটা কি বলছে, রবীন্দ্রনাথ টেগর ইজ আ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এর উত্তর হবে রবীন্দ্রনাথ টেগর, হু ইজ এ ফেমাস পোয়েট, ওন দ্য নোবেল প্রাইজ। 12-র বিয়েরটা কি বলছে দেখো, হি রিটার্নড হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সে বাড়িতে ফিরে এসেছিল, পরিবারের প্রত্যেকে সেই সময় ঘুমিয়ে পড়েছিল। এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজে জুড়তে হবে। তাহলে এর উত্তরটা হবে, লেখো হি রিটার্নড হোম হোয়েন এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। 12-র সিয়েরটা কি বলছে দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরিওয়ান নোজ ইট। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সবাই জানে। ইউজ নাউন ক্লজ। এর উত্তরটা কি হবে, এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবারে 13টা কি বলছে দেখো, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। নিচের দেওয়া সেন্টেন্সগুলোকে একটা সেন্টেন্সে জোড়ো, যেমনভাবে বলা হয়েছে তেমনভাবে। 13-র এরটা কি বলছে, ইট রেইনড হার্ড, দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড। খুব বৃষ্টি হয়েছিল, রাস্তাগুলো প্লাবিত হয়নি। কম্পাউন্ড সেন্টেন্সে জুড়তে বলেছে। তাহলে এর উত্তরটা কি হবে দেখো, ইট রেইনড হার্ড বাট দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড।
13 বিয়েরটা কি বলছে দেখো, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। সে তার কাজটা সম্পূর্ণ করেছিল, সে বিশ্রাম নিয়েছিল। সিম্পল সেন্টেন্সে জুড়তে বলেছে, তাহলে এর উত্তরটা হবে কমপ্লিটিং হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। 13 সিয়েরটা কি বলছে দেখো, রাহুল ইজ আ গ্রেট সিঙ্গার, হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। রাহুল হয় একজন মহান গায়ক, সে বিভিন্ন ধরনের গান গাইতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে জুড়তে বলেছে, তাহলে এর উত্তরটা হবে রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। ডিএরটা কি বলছে দেখো, দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, আলিয়া নিউ ইট। ট্রেনটির ছেড়ে যাবার সময় পরিবর্তিত হয়েছে, আলিয়া এটা জানত। কমপ্লেক্স সেন্টেন্সে জুড়তে বলেছে, আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। এবার 13 ইয়েরটা কি বলছে দেখো, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসেন টু দ্য রেডিও। আমি টিভি দেখি না, আমি রেডিও শুনি না। কম্পাউন্ড সেন্টেন্সে জুড়তে বলেছে, তাহলে এর উত্তরটা কি হবে দেখো, আই নেইদার ওয়াচ টেলিভিশন নট লিসেন টু দ্য রেডিও। এবার 13 এফেরটা কি বলছে দেখো, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। শিশুটি ছিল বেটে, শিশুটি গাছ থেকে পেয়ারা পারতে পারেনি। এটাকে সিম্পল সেন্টেন্সে জুড়তে বলেছে, তাহলে এর উত্তরটা কি হবে দেখো, বিইং শর্ট দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। এবার 14 নম্বরেরটা কি বলছে দেখো, স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ভেঙে দুটো করে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে 14 এতে কী বলছে, ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। বৃষ্টি হয়েছিল এবং আমি আমার ঘর থেকে বেরোতে পারিনি। তাহলে এটাকে দুটো সেন্টেন্সে ভাগ করলে কি হবে, ইট রেইনড হার্ড, আই কুড নট লিভ মাই রুম। এবার 14 বিয়েরটা দেখো, হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। সে ভেবেছিল যে সে রেসটি জিততে পারবে। তাহলে এটাকে স্প্লিট করলে কি হবে, হি কুড উইন দ্য রেস, হি থট ইট। 14 সিয়েরটা কি বলছে, হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। সমস্যাটি সম্পর্কে জানতে পেরে প্রিন্সিপাল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বা বেরিয়ে গিয়েছিলেন। এটাকে স্প্লিট করলে কি হবে, দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনফর্মড অফ দ্য ট্রাবল, হি লেফট ফর হোম। 14 ডিএরটা দেখো, নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোরড আ সেঞ্চুরি। নাসির যে ছিল টিমের ক্যাপ্টেন, তিনি সেঞ্চুরি স্কোর করেছিলেন। এটাকে স্প্লিট করলে কি হবে, নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, হি স্কোরড সেঞ্চুরি। এবারে যে রাইটিং অ্যাক্টিভিটিসগুলো আছে চলো সেইগুলো সলভ করি। 15 নম্বরেরটায় কি বলছে দেখো, রাইট এ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। মানে নিচে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলোকে বড় করে 100টা শব্দের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে একটা বায়োগ্রাফি লিখতে হবে। তাহলে চলো এটাকে উত্তরগুলো দেখে নাও। মৌলানা আবুল কালাম আজাদ দিয়ে একটা হেডিং দেবে, তার নিচে যেগুলো লেখা রয়েছে আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ন্যাশনাল লিডার্স। মানে মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন আমাদের জাতীয় যে সমস্ত মহান নেতা ছিলেন তাদের মধ্যে অন্যতম। হি ওয়াজ বর্ন
অন 11 নভেম্বর 1888। তিনি 1888 সালে 11 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। অ্যাজ এ ইয়াং ম্যান হি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু। একজন যুবক হিসেবে তিনি অনেক উর্দু কবিতা লিখেছিলেন। হি ওয়ার্কড অ্যাজ আ জার্নালিস্ট অ্যান্ড প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ। তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন এবং ব্রিটিশ রাজের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। হি বিকেম এ সাপোর্টার অব গান্ধীজিস আইডিয়াস অ্যান্ড জয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তিনি গান্ধীজির যে নীতি আদর্শ সেইগুলোর তিনি সাপোর্টার ছিলেন এবং তিনি ভারতীয় যে জাতীয় কংগ্রেস সেটা জয়েন করেছিলেন। হি রোট মেনি বুকস। তিনি অনেক বই লিখেছিলেন। অ্যামাংস্ট হিজ ফেমাস বুকস আর ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঘুবার ই খাতির এটসেট্রা। তার বিখ্যাত বইগুলোর মধ্যে এই বইগুলো আছে। হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন শেপিং এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে একটা নির্দিষ্ট রূপ দিতে তিনি ভূমিকা পালন করেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের তিনি প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ন্যাশনাল এডুকেশন ডে। তার যে জন্মদিন সেটাকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। দ্য গ্রেট পারসন ব্রিথড হিজ লাস্ট অন 22 ফেব্রুয়ারি 1958। এই মহান ব্যক্তিটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 1958 সালের 22 ফেব্রুয়ারি। এবার 16 নম্বরে কি বলছে দেখো। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্টস টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। নিচের ফ্লো চার্টগুলোকে ইউজ করে একটা প্যারাগ্রাফ বা এটাকে এক প্রকার প্রসেস রাইটিংও বলতে পারো, কারণ যেহেতু স্টেপ বাই স্টেপ এগুলো করা হয়। তো প্যারাগ্রাফ বা প্রসেস রাইটিং লেখো 100টা শব্দের মধ্যে যে কীভাবে একটা বিল্ডিং তৈরি করা হয়। পয়েন্টসগুলো প্রথমে একবার পড়ে নিই। দেখো বলছে ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। আর্কিটেক্টকে দিয়ে প্রথমে ওই বিল্ডিংয়ের একটা ড্রয়িং করে নিতে হবে। গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস। কর্পোরেশন অথবা মিউনিসিপ্যাল অথরিটিসকে দিয়ে সেই প্ল্যানটাকে স্যাংশন করিয়ে নিতে হবে। এঙ্গেজিং ম্যাসন্স অ্যান্ড লেবারার্স। যারা মিস্ত্রি দিনমজুর হয় তাদেরকে দিয়ে তাদেরকে নিয়োগ করতে হবে। স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড। ইট, সিমেন্ট এবং বালি দিয়ে কাজ শুরু করতে হবে। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ। দরজা এবং জানালা বসাতে হবে। প্লাস্টারিং অফ ওয়ালস। দেওয়ালগুলোকে প্লাস্টার করতে হবে। ওয়ারিং, তার লাগাতে হবে। ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশান, বিদ্যুৎ এবং জলের যে কানেকশান সেইগুলো লাগাতে হবে। পেইন্টিং, তারপরে দেওয়ালে রং করতে হবে। বিল্ডিং কমপ্লিটেড। এবারে ফাইনালি বিল্ডিংটা তৈরি সম্পূর্ণ হলো। ফিট ফর লিভিং। এবার এটি বসবাস করার জন্যে উপযুক্ত। তাহলে এর উত্তরটা দেখে নাও। একটা হেডিং দেবে বিল্ডিং কনস্ট্রাকশন, এরপর লিখবে হোয়েন এ বিল্ডিং ইজ টু বি কনস্ট্রাক্টেড উই হ্যাভ টু ফলো আ লং প্রসেস। যখন একটা বিল্ডিং তৈরি করা হয় তখন একটা লম্বা প্রক্রিয়া অনুসরণ করা হয়। ফার্স্ট অফ অল দ্য ড্রয়িং অফ দ্য প্ল্যান অফ দ্য বিল্ডিং ইজ মেড বাই অ্যান আর্কিটেক্ট। প্রথমে সেই বিল্ডিংয়ের একটা প্ল্যান ড্রয়িং করা হয় একজন আর্কিটেক্টকে দিয়ে। দেন ইট ইজ স্যাংশনড বাই মিউনিসিপ্যাল অথরিটি। তারপরে মিউনিসিপ্যাল অথরিটিকে দিয়ে এটাকে স্যাংশন করানো হয়। আফটার দ্যাট ম্যাসন্স অ্যান্ড লেবারার্স আর এঙ্গেজড। তারপরে শ্রমিক নিয়োগ করা হয়। দেন কনস্ট্রাকশন ইজ স্টার্টেড উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড। তারপরে ইট, সিমেন্ট, বালি দিয়ে কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয়। ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ক ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড। তারপরে কাজের মধ্যিখানে দরজা এবং জানলা ফিট করা হয়। আফটার দ্য কমপ্লিশন অফ দ্য কনস্ট্রাকশন দ্য ওয়ালস আর প্লাস্টার্ড। কনস্ট্রাকশন তৈরি হয়ে যাওয়ার পর দেওয়ালগুলোকে প্লাস্টার করা হয়। দেন ইলেকট্রিক ওয়্যারিং ইজ ডান।
তারপরে ইলেকট্রিকের তারের যে কাজকর্ম সেগুলো করা হয়। ল্যাটার ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশন ইজ ডান। তারপরে বিদ্যুৎ এবং জলের যে কানেকশন সেইগুলো করা হয়। দেন দ্য ওয়ালস আর পেইন্টেড বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড। তারপরে দেওয়ালগুলো রং করা হয় বাইরে এবং ভেতরে। নাও দ্য বিল্ডিং ইজ কমপ্লিট অ্যান্ড ফিট ফর লিভিং। এখন বিল্ডিংটা পুরোপুরি প্রস্তুত এবং বসবাস করার জন্যে যোগ্য। আমার এই ক্লাসগুলো যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমার এই পরিশ্রম সার্থক মনে করব। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।